একটা অনেক দিনের পুরনো হাসপাতাল, একটা মানসিক রোগী আর একটা মর্গ যেখানে মৃতদেহ রাখা হয়। ওই মৃতদেহ রাখার একটা ড্রয়ারের মধ্যে নাকি রোজ রাতে টাইম ট্রাভেল করা হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ASD স্টোরি। এমন একটা লোক যার স্মৃতিশক্তি একটা বিশেষ কারণে বারবার মুছে যাচ্ছে। তুমি আমি যদি আমরা চাই, আমরা কি নিজের মৃত্যুকে আটকাতে পারবো টাইম ট্রাভেল করে? এই হাসপাতালে চিকিৎসার নামে প্রতিদিন রাতের বেলায় এমন কিছু চলছিল যা কারোর মাথাতেও আসবে না। মাথা খারাপ করা একটা সেরা টাইম ট্রাভেল সাইফাই থ্রিলার ASD স্টোরি প্রেজেন্টস দ্য জ্যাকেট। সাল 1991। ইরাকে তখন যুদ্ধ চলছে। এমন সময় জ্যাক নামের এক সৈনিককে ইরাকের একটা বাচ্চা ছেলে মাথায় গুলি করে দেয়। গুলিটা তার মাথার খুলিয়ে ফোড়ে করে বেরিয়ে যায়। জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে। সৈনিকদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলেই স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় সে মারা গেছে। কিন্তু অবাক ব্যাপার, অদ্ভুতভাবে জ্যাকের চোখের পাতা পড়তে শুরু করে। সবাই বুঝতে পারে যে এটা অসম্ভব হলেও মাথায় গুলি লাগার পরেও জ্যাক বেঁচে গেছে। জ্যাকের মনে হতে থাকে সে মৃত্যুর পরেও আবার বেঁচে ফিরে এসেছে। কিন্তু এটা তো একটা রহস্যের শুরু ছিল মাত্র। যাই হোক, জ্যাক বেঁচে গেলেও তার ব্রেনে চোট লাগার কারণে একটা মানসিক রোগ দেখা দেয়। এই রোগ হলে মানুষ ঠিকমতো কোনো কিছু মনে রাখতে পারে না। অতীতের ঘটনাগুলো হাজার স্মৃতির ভিড়ে কোথায় যেন হারিয়ে যায়। একটু সুস্থ হওয়ার পরে তাকে হাসপাতাল থেকে ভেমন্ট নামে একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। একদিন রাস্তায় চলতে চলতে এই জ্যাকি নামের বাচ্চা মেয়েটা এবং তার মা, যার নাম জিন, তাদের সঙ্গে ওর দেখা হয়। জ্যাক দেখে তাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। জিন মদ্যপ অবস্থায় রাস্তার ধারে বসে আছে। জ্যাক তাদের সাহায্য করার জন্য গাড়িটা ঠিক করে দেয়। কিন্তু জিনের একটু হুঁশ ফিরতে এসে জ্যাককে দেখে ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার আগে জ্যাক তার ডগ ট্যাগ, মানে সেনাবাহিনীর লোকেদের নাম ঠিকানা লেখা থাকে, সেটা জ্যাকিকে দিয়ে যায়। এত ঠান্ডায় বরফ ঢাকা রাস্তায় কোনো গাড়ি ঘোড়া না পাওয়ায় সে হেঁটেই এগোতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে একটা গাড়ি আসতে দেখে জ্যাক। গাড়ি থামিয়ে ভেতরে থাকা লোকটাকে তার গন্তব্যে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে লোকটা তাকে গাড়ির ভেতরে উঠে আসতে বলে। কিছুক্ষণ পর এক পুলিশ অফিসার তাদের পিছু নেয়, গাড়িটাকে সাইড করতে বলে। এরপর দৃশ্য পাল্টায় এবং রহস্য শুরু হয়। দেখা যায় রহস্যজনকভাবে ওই অফিসারটা যে কিনা তাদের গাড়িটা দাঁড় করিয়েছিল, তারই খুনের দায়ে জ্যাককে কোর্টে নিয়ে আসা হয়েছে। জানা যায় সেদিন পুলিশ অফিসারের দেহর পাশে নাকি জ্যাককে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল এবং কাছেই পড়েছিল সেই বন্দুকটা, যে বন্দুকটা দিয়ে ওই অফিসারকে গুলি করা হয়েছিল। তাই ধরে নেওয়া হয় ওই অফিসারকে জ্যাক হয়তো খুন করেছে এবং খুন করার পর কোনো একটা কারণে জ্যাক সেখানে অজ্ঞান হয়ে গেছে। অবাক ব্যাপার, জ্যাকের কিন্তু এই সমস্ত কিছু মনে থাকে না। তার শুধু এতটুকু মনে আছে যে সেদিন একজন মহিলার গাড়ি খারাপ হয়ে গেছিল, যার নাম ছিল জিন, এবং তার মেয়ে জ্যাকি। কিন্তু খুনটা কখন করলো সে? যেহেতু জ্যাকের মানসিক রোগ ছিল, অর্থাৎ অ্যামনেশিয়া ছিল, সুতরাং তাকে খুনি বা দোষী সাব্যস্ত করে জেলে না পাঠিয়ে তাকে সঠিক চিকিৎসার জন্য একটা পাগল হাসপাতালে পাঠানো হয়। পাগলের ডাক্তার, অর্থাৎ মনোবিদ ডাক্তার থমাস বেকারের তত্ত্বাবধানে তাকে রাখার নির্দেশ দেওয়া হয়। জ্যাক অসহায়ের মতো সবকিছু মেনে নিতে বাধ্য হয়, কারণ তার তো কিছু মনে পড়ছে না। যাই হোক, হাসপাতালে কিন্তু কিছুদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা হাসপাতালের দুজন কর্মচারী জ্যাকের ঘরে হন্তদন্ত হয়ে ঢোকে। তার মুখ বেঁধে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে আধা অজ্ঞান অবস্থা তাকে মর্গে নিয়ে যায়। মর্গ অর্থাৎ যেখানে মৃতদেহ রাখা হয়। সেখানে নিয়ে গিয়ে এরকম একটা বস্তার মতো জ্যাকেট পরিয়ে জ্যাকের হাত পা বেঁধে জ্যান্ত অবস্থায় ওই মৃতদেহ রাখার একটা লোহার ড্রয়ারে তাকে ঢুকিয়ে দেয়। একটা জ্যান্ত মানুষকে মৃতদেহ রাখার ড্রয়ারে ঢোকাচ্ছে। দেখা যায় এই সমস্ত কিছু ডক্টর থমাস, মানে জ্যাককে যে ডাক্তার দেখাশোনা করছিল, তারই নাকি নির্দেশে হচ্ছে। এবার এখানে প্রশ্ন হলো যে এসব কি হচ্ছে? মানুষটা খুন না করতে তাকে পাগল হাসপাতালে নিয়ে আসা হলো এবং জ্যান্ত অবস্থা তাকে মৃতদের ড্রয়ারে ঢোকানো হচ্ছে। এসব রহস্য পরে বোঝা যাবে। জ্যাক প্রচণ্ড চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারেও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই ড্রয়ারের ভিতরে জ্যাকের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে যতবারই চোখের পলক ফেলছিল, ততবারই যেন অতীতে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এলোমেলোভাবে তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। তবে এবারের মনে পড়াটা যেন অন্যবারের মতো না, প্রচণ্ড কষ্ট হতে থাকে। যতবারই সে অতীতের স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল, তার চোখ দুটোতে যেন বিদ্যুতের শক লাগার মতো ঝটকা দিয়ে উঠছিল। কিছুক্ষণ পর জ্যাক নেতিয়ে পড়ে। জ্যাককে বাইরে বের করা হয়। দেখা যায় সে এতক্ষণ ওই ড্রয়ারটার ভেতরে থাকার পরও অজ্ঞান হয়নি। কিছুদিন পর জ্যাককে আবার সেই মর্গে নিয়ে যাওয়া হয়। একই রকমভাবে ওই জ্যাকেটটা পরাতে যাওয়ার সময় থমাসের লোকদের হাত থেকে জ্যাকেটটা কেড়ে নিয়ে এসে ডাক্তার থমাসকে জোরে মেরে দেয়। খানিকটা সামলে নিয়ে ডাক্তার থমাস আর তার লোকেরা জ্যাককে ধরে বেঁধে আবার সেই
ড্রয়ারের ভেতরে পুড়ে দেয়, যেখানে মরা মানুষ রাখা হয়। ডক্টর থমাসের নির্দেশে যেসব ডাক্তার ওখানে কাজ করছিল, সে একজন ডাক্তার ডক্টর থমাসকে জিজ্ঞেস করে, জ্যাকের ওপরে এইভাবে আমরা অত্যাচার কেন করছি? ডক্টর থমাস বলে, আমি জ্যাককে এমন একটা ওষুধ দিচ্ছি যা তাকে সুস্থ হতে সাহায্য করবে, এবং এই ওষুধটা দেওয়ার জন্য ওকে ওই ড্রয়ারে ঢোকাতে হবে যেখানে মরা মানুষ রাখি আমরা। সেদিন কিন্তু সারা রাত জ্যাককে ওখানেই ওভাবেই রেখে দেওয়া হয়, মর্গের মধ্যে। ড্রয়ারের মধ্যে দেখা যায় জ্যাকের কেমন যেন আস্তে আস্তে আবার পুরনো স্মৃতি মনে পড়ছে। তার মনে হচ্ছিল তার শরীর যেন এখানে, কিন্তু তার আত্মা যেন অন্য কোনো একটা জায়গায় পৌঁছে গেছে, কারণ সে জায়গায় সে যে মানুষজন দেখছিল তা সম্পূর্ণভাবে অচেনা। কখনো এইসব মানুষ দেখেওনি সে। জ্যাক দেখে যে সে ওই হাসপাতালের মর্গ থেকে সোজা ভেইলিস মোটেল আর ডায়নোর নামে একটা রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছেছে। তখনই রেস্টুরেন্ট থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটা গাড়িতে ওঠার সময় জ্যাককে দেখে বলে, আপনি আজকের দিনে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আজকে আর আপনি কোনো ট্যাক্সি পাবেন না, চলুন আমি আপনাকে ছেড়ে দিতে পারি। জ্যাক কি উত্তর দেবে কিছুই বুঝে পায় না। মেয়েটা কে? সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। মেয়েটা বেকার সময় নষ্ট না করে ওই শীতের রাতে জ্যাককে নিজের বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, জ্যাকের ভাগ্য ভালো ছিল। তো জ্যাক লক্ষ্য করে যে মেয়েটা প্রচণ্ড মদ খাচ্ছিল, এবং তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল মেয়েটা বড্ড একাকিত্বে ভোগে। মেয়েটা যখন স্নানে যায়, জ্যাক ফ্রিজে রাখা জিনিসপত্রগুলো নিয়ে তাদের দুজনের জন্য রাতের খাবার তৈরি করে। কিছুক্ষণ পর মেয়েটা ঘুমিয়ে পড়লে জ্যাক তার ঘরটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে, আর তখনই সে ঘরের একটা জায়গায় সে ডগ ট্যাগগুলো দেখতে পায়। জ্যাক অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে, এই ডগ ট্যাগটা তো আমি ওই বাচ্চা মেয়েটাকে দিয়েছিলাম সেদিন রাতে, এই মেয়েটার কাছে কি করে এলো? জ্যাক দেখে যে পাশে একটা অ্যালবামে সেদিনের জ্যাকি আর তার মায়ের ছবি আছে। জ্যাকের মাথায় ঘুরে যায়। সে কিছুতেই বুঝতে পারে না যে কিছুদিন আগে যেই মেয়েটার বয়স বাচ্চা ছিল, সেই মেয়েটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কদিনের মধ্যেই। সে তাড়াতাড়ি ছুটে যায় এবং মেয়েটাকে ঘুম থেকে জোর করে ডেকে তুলে জিজ্ঞাসা করে, ওই যে ছবির মধ্যে বাচ্চা মেয়েটা আর তার মা, ওটা কে হয় তোমার? জ্যাকি বলে, এটা ছোটবেলায় আমার সাথে আমার মায়ের তোলা একটা ছবি। জ্যাক অবাক হয়ে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। সে চিৎকার করে জানতে চায় এটা কত সাল। মেয়েটা বলে, এটা তো 2007 সাল। জ্যাক কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারে না। আগের দিন রাতের বেলাতেই তো 1992 সালে ছিল সে। মুহূর্তের মধ্যে কি করে 2007 সাল চলে আসে? সে কি স্বপ্ন দেখছে? জ্যাক এবার এই বয়সে বড় জ্যাকিকে বোঝানোর চেষ্টা করে যে আমার নাম জ্যাক, জ্যাক স্টার্ক। জ্যাকি প্রচণ্ড রেগে যায়। সে বলে, না, জ্যাক স্টার্ক 1993 সালের 1 জানুয়ারি মারা গেছে, আর আপনি হয়তো তার নাম নিয়ে আমাকে ঠকানোর চেষ্টা করছেন। জ্যাকি প্রচণ্ড রেগে গিয়ে জ্যাককে বেরিয়ে যেতে বলে। জ্যাক অনেক চেষ্টা করেও তাকে বোঝাতে পারে না যে সেই আসল জ্যাক স্টার্ক। সে জ্যাকির বাড়ি থেকে বেরিয়ে তো যায়, কিন্তু ঠিক তখনই অন্যদিকে তাকে হাসপাতালের লোকজন সেই মর্গের খোপের মধ্য থেকে বের করতে শুরু করে। জ্যাক আবার বর্তমানে ফিরে আসে, অর্থাৎ 1992 সালে। এবার বলি যে আসলে এখানে কি হচ্ছিল। আসলে ওই মর্গের মৃতদেহ রাখার ড্রয়ারটা এবং ওই জ্যাকেটটা যেটা পরিয়ে জ্যাককে ওই ড্রয়ারে ঢোকানো হচ্ছিল, এই সমস্ত কিছু জ্যাকের জন্য একটা টাইম মেশিনের মতো কাজ করেছিল। হ্যাঁ, একটা টাইম মেশিন, যার সাহায্যে এক সময় থেকে অন্য সময়ে পাড়ি দেওয়া যায়। এবং এই জন্য জ্যাক 1992 সাল থেকে সোজা গিয়ে পৌঁছায় 2007 সালে। আর যেহেতু এই হাসপাতালে আসার আগে শুধুমাত্র জ্যাকি আর তার মায়ের স্মৃতি ছিল জ্যাকের দিমাগে, তাই জ্যাক 2007 সালে গিয়েও সেই জ্যাকির কাছেই পৌঁছায়। হাসপাতালের আরেকজন ডাক্তার, ডাক্তার বেথ, একদিন জ্যাকের চেম্বারে এসে তাকে চেক আপ করতে গিয়ে দেখে তার সারা শরীরে কালশিটে পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন তাকে খুব মারধর করা হয়েছে। তার শরীরে নানান জায়গায় চোট লেগে যেত। তবে রোজ রাতে জ্যাকের সাথে মর্গে কি হয় সেটা হাসপাতালের অন্য কোনো ডাক্তার জানতো না। ডাক্তার বেথ জ্যাকের এই অবস্থা দেখে ডাক্তার থমাসকে জিজ্ঞেস করে, আপনারা জ্যাকের সাথে কোনো অন্যায় করছেন না তো? বেথের এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় না ডক্টর থমাস। ডাক্তার বেথের মনে একটা সন্দেহ জন্ম নেয়। পরদিন একটা কাণ্ড ঘটে। জ্যাক সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায়, কিন্তু ডাক্তার বেথ তাকে পালাতে দেখে ফেলে আর তার পিছু নেয়। কিছুটা দূর আসার পর জ্যাক নিজে থেকে বুঝতে পারে যে এই জায়গা থেকে পালানো অতটাও সহজ নয়। ডাক্তার বেথ এসে জ্যাককে বলে, এভাবে পালিয়ে তুমি বাঁচতে পারবে না, তার থেকে তুমি আমায় বলতে পারো কি সমস্যা। ডাক্তার থমাস তোমার সাথে কি করে? খারাপ কিছু? তবে অদ্ভুতভাবেই ডাক্তার থমাস প্রতিদিন জ্যাকের সাথে কি করে সেটা জ্যাক কিছুতেই ডাক্তার বেথকে বলে না। উল্টো সে বলে, ডাক্তার থমাস আমাকে যেভাবে ট্রিটমেন্ট করছেন আমার বেশ ভালো লাগছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন একটা অন্য মানুষ হয়ে অন্য পৃথিবীতে আছি। এটা বলে জ্যাক নিজে থেকেই ডাক্তার বেথের সাথে আবার হাসপাতালে ফিরে যায়। হাসপাতালে গিয়ে সে রুডি নামে এক রোগীকে ওই মর্গে তার সাথে যা যা হয় সেই ব্যাপারে খুলে বলে। রুডি হলো এমন একজন অপরাধী
যে নিজের স্ত্রীকে পরকীয়া করার অপরাধে খুন করেছিল এবং তারপর তাকেও মানসিক চিকিৎসার জন্য এই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জ্যাক রুডিকে বলে, আর 4 দিন পর আমি মারা যেতে চলেছি। জ্যাক জানতে পারে যে রুডিকেও নাকি তার মতো প্রতিদিন রাতের বেলায় মৃতদেহ রাখার বাক্সে ঢোকানো হতো এবং সেও নাকি ভবিষ্যৎ দেখতে পায়। কিন্তু ডাক্তার থমাসের রুডির ওপর কিছুটা সন্দেহ জেগেছে, তাই সে কিছুদিন ধরে তাকে আর মৃতদেহ রাখার ড্রয়ারে ঢোকায় না। সে জ্যাককে বলে, যেভাবেই হোক কোনো কিছু বিপদ হওয়ার আগে আমাদেরকে ওই ড্রয়ারে ফেরত যেতে হবে। তারা দুজন মিলে একটা প্ল্যান করে হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে একটা বড় সড়ো ঝগড়া লাগিয়ে দেয় এবং এই জন্য জ্যাককে শাস্তিস্বরূপ আবার সেই ড্রয়ারের মধ্যে পাঠানো হয়। জ্যাক ড্রয়ারে ঢোকার পর তার অতীতের সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন তার জ্যাকির সাথে প্রথম দেখা হওয়ার পর সেই ছেলেটার গাড়িতে ওঠার খানিক পরে তাদের পুলিশ দাঁড় করিয়েছিল এবং তারপর সেই পুলিশকে মারার দায়ে তার শাস্তিও হয়। এবার সে স্পষ্ট দেখতে পারে যে সেদিন আসলে কি হয়েছিল। সেদিন আসলে পুলিশটা তাদেরকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আসতে বলে, আর ওই ছেলেটা পুলিশটাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশটা মাটিতে ছিটকে পড়ে, আর এরপর পুলিশ অফিসার ওই ছেলেটাকে গুলি করতে গেলে সে আবার গুলি চালায় এবং পুলিশের গুলিটা ছিটকে গিয়ে জ্যাকের গায়ে লাগে আর জ্যাক পড়ে অজ্ঞান হয়ে যায়। ছেলেটা এই সুযোগে পুলিশটাকে আরও একবার গুলি করে এবং বন্দুকটা অজ্ঞান হওয়া জ্যাকের পাশে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়, যাতে দেখে এটা মনে হয় যে জ্যাকই ওই পুলিশটাকে খুন করেছে এবং তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কোর্টে তার শাস্তি হয়ে যায়। সেদিন আসলে এটা হয়েছিল। জ্যাকির যেন মনের মধ্যে কেমন একটা বিশ্বাস জন্মায় জ্যাক সম্বন্ধে এবং তাকে সাহায্য করার জন্য জ্যাকি 2007 সালের জ্যাক এবং অ্যালপাইন গ্রোভের ব্যাপারে নানা রকম তথ্য জোগাড় করে, যেমন জ্যাক কিভাবে মারা গেছিল, ডাক্তার থমাস সেই সময় হাসপাতালে একটা ট্রিটমেন্ট চালানোর নাম করে রোগীদের ওপর বেআইনিভাবে অত্যাচার চলত এবং পরে সবকিছু জানাজানি হওয়ার পর ডক্টর থমাস জানায় যে সে নাকি রোগীদের জন্য মায়ের গর্ভের মতো একটা স্থান তৈরি করতে চেয়েছিল, যেখানে রোগীরা সুরক্ষিতভাবে থাকতে পারে। এরপর আরও খোঁজ নিতে জ্যাক আর জ্যাকি সেই আলপান গ্রোভের হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে ডক্টর থমাস সেখানে আর কাজ করে না। তবে ডাক্তার বেদ তখনও সেখানেই কাজ করছে। তার সাথে দেখা করার পর জ্যাকের ব্যাপারে ডাক্তার বেদ কিছু না বললেও এতটুকু বলে জ্যাক মারা যাওয়ার আগে তাকে কোনো একটা বিষয় নিয়ে সাহায্য করে গেছিল। দেখা যায় জ্যাকের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। হ্যাঁ, একটু বেশি দুর্বলতা তৈরি হয়েছে। তারা বাড়িতে এমন কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় যেগুলো আমি আজ অব্দি কাটাইনি। যাই হোক, জ্যাক তাকে বলে হাতে বেশি সময় নেই। বোঝো ব্যাপার, হাতে বেশি সময় নেই অথচ তারা মুহূর্ত কাটাতে ব্যস্ত। তো সে আর কোনোদিনও তার কাছে ফিরে আসবে কিনা সেটাও জানে না সে। কিন্তু জ্যাকি বলে, যেভাবেই হোক তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। স্বাভাবিকভাবে জ্যাক আবার ওই ড্রয়ার থেকে বেরোনোর সাথে সাথেই 1992 সালে ফিরে আসে। আর এবার সে ডাক্তার বেদকে জানায় যে মর্গের ওই ড্রয়ারটাতে ঢুকলে সেই মানুষটা টাইম ট্রাভেল করে যায়, ভবিষ্যতে পৌঁছে যায়। ডক্টর বেদ স্বাভাবিকভাবেই তাকে বিশ্বাস করতে চায় না। তিনি বলেন যে ওই ড্রয়ারটাতে অতক্ষণ ধরে বন্দি থাকার ফলে হয়তো তুমি কোনো কিছু কল্পনা করছিল, কোনো হ্যালুসিনেশন হচ্ছিল। আমি যা বলছি সব সত্যি বলছি। বাবেকের কথা মনে আছে আপনার? বাবেক হলো বেথের বন্ধুর ছেলে, যে কিনা কোনো কথা বলতো না এবং অন্য বাচ্চাদের মতো স্বাভাবিকও ছিল না। বেথ গোপনভাবে তার বন্ধুর ছেলে বাবেকের ট্রিটমেন্ট করত। জ্যাকের মুখেই নামটা শুনে বেথের খটকা লাগে, কারণ সে যে বাবেক নামে ওই ছেলেটার ট্রিটমেন্ট করছে গোপনভাবে, এটা তো কেউ জানতো না। জ্যাক কি করে জানলো? সে তবুও বিশ্বাস করে না যে মর্গের মধ্যে মরা মানুষ রাখা হয়, ওরকম একটা জায়গা থেকে কেউ টাইম ট্রাভেল করতে পারে। জ্যাককে আবার সেই ড্রয়ারের মধ্যে ঢোকানো হয় এবং সে আবার জ্যাকির কাছে গিয়ে পৌঁছায়। জ্যাকি তাকে জানায় যে ডক্টর বেথের বন্ধুর ছেলে বাবেকের সমস্যাটা হলো ইলেকট্রিফিকেশন থেরাপি, মানে কম মাত্রায় ইলেকট্রিক শক দিয়ে সেই রোগটা ঠিক হবে, এরকম একটা রোগ ছিল বাবেকের। এরপর জ্যাকি ডক্টর থমাসের ঠিকানা জোগাড় করে তাকে সেখানে নিয়ে যায়। সেখানে থমাসের সঙ্গে দেখা হলে জ্যাক তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে মারা গেছিল, থমাস কি তাকে খুন করেছিল। থমাস বলে, আমি সত্যিই জানি না জ্যাক কিভাবে মারা গেছিল, তবে মরার আগে আমায় সে আগের কিছু পেশেন্টদের নাম বলেছিল। জ্যাক এটা শুনে ডক্টর থমাসকে বলে, তুমি আসলেই খুব বোকা থমাস, আমি এখনও তোমার ওই ড্রয়ারের মধ্যেই আছি, আমি সেই জ্যাক, আর এইখানেই তোমার মুখ থেকে তোমার পেশেন্টদের আমি নাম শুনে গিয়ে সেগুলো আমি অতীতে গিয়ে তোমায় বলেছিলাম। দেখো, এটা 2007 সাল, তুমি আমাকে এখন যা বলছো আমি 1992 সালে ফিরে গিয়ে তোমাকে আমি সেই জিনিসগুলোই বলেছিলাম। তুমি নিজেই নিজের পতনের কারণ হবে। এরপর জ্যাক 1992 সালে আবার ফিরে আসে এবং 1992 সালের ডক্টর থমাসকে সেই নামগুলো বলে এবং একইভাবে ডক্টর বেথকে বলে, তুমি বাবেককে ইলেকট্রোকনভালশন থেরাপি দাও। আর অদ্ভুতভাবে বাবেক সেই শক থেরাপিতে সাড়া দেয়। বেথ বিশ্বাস করতে বাধ্য হয় যে এই পুরোটা জ্যাকের কোনো ভ্রম নয়, জ্যাক সত্যিই ভবিষ্যতে টাইম ট্রাভেল করছে এবং ভবিষ্যতে গিয়ে সে সবকিছু জেনে এসে বর্তমানকালে তাদেরকে সেটা বলছে। পরের দিন জ্যাক ডক্টর বেথকে বলে,
আমাকে এই হাসপাতাল থেকে বের করে একটা ঠিকানায় নিয়ে যেতে হবে, রাজি আছেন? বেদ বলে ঠিক আছে। আসলে শেষবার যখন সে ভবিষ্যতে গিয়েছিল তখন অতীতে ফিরে আসার আগে জ্যাকির থেকে তার ছোটবেলার বাড়ির ঠিকানাটা জেনে নিয়েছিল এবং সে জ্যাকির ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় সেজন্য তার মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে নিয়ে আসে। তো দেখা যায় তাদের বাড়িতে গিয়ে আবারও ছোট জ্যাকির সঙ্গে দেখা হয় জ্যাকের। জ্যাকির মাকে বলে, দেখো আমি জানি আমার কোনো কথাই তোমার স্বাভাবিক লাগবে না, কিন্তু দয়া করে এই চিঠিতে যা লেখা আছে সেই চিঠিটাকে বিশ্বাস করো। জ্যাকের কথাগুলো শুনে জিনের কেমন যেন একটা লাগে। হঠাৎ করে কোনো একটা অচেনা লোক বাড়িতে এসে তাকে একটা চিঠি দিয়ে বিশ্বাস করতে বলল, এ কেমন আজব ব্যাপার। জ্যাকিকে ছেড়ে যেতে জ্যাকের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ সে নিজেও জানে না আর কোনোদিন জ্যাকির সাথে দেখা হবে কিনা। জিন চিঠিটা পড়তে শুরু করে। তাতে লেখা ছিল, আমার নাম জ্যাক। আমি যখন প্রথম মারা যাই তখন আমার বয়স 27 বছর। আমার আশেপাশে তখন প্রচুর আলো, প্রচুর লোকজন, চারিদিকে যুদ্ধ চলছে। সবাই বলল আমি নাকি গুলি লাগার পরেও বেঁচে আছি, কিন্তু আমার মনে হয় এটা আমার নতুন জন্ম। ওই পুরনো আমিটা কবেই যেন শেষ হয়ে গেছে। আসলে আমার মতো অনেক মানুষই বেঁচে থাকে অন্যের ভালো করার জন্য, যাতে তারা অন্য কারোর সাথে হতে যাওয়া দুর্ঘটনাগুলো সম্বন্ধে আগে থেকে কাউকে সাবধান করতে পারে। আমায় সবাই পাগল বলে, কিন্তু বিশ্বাস করো জিন, আমি পাগল নই। জিন, তুমি একদিন নেশা করে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ঘুমিয়ে পড়ার কারণে চারদিকে আগুন লেগে যায়, আর সেই আগুনে ঝলসে তুমিও মারা গিয়েছিলে। আর তোমার মেয়েটা একটা অনাথের মতো দুঃখের জীবন বাঁচতে শুরু করে। ও এখনও তোমায় খুব মিস করে জিন। তুমি নিজেকে শুধরে নাও যাতে ওর জীবনটা শুধরে যায়, কারণ মৃত্যুর পর হাজার চাইলেও আর ফিরে আসা যায় না। আমি ভবিষ্যৎ দেখে এসেছি জিন, তোমার মেয়ে তোমাকে ছাড়া খুব দুঃখে জীবনযাপন করছে। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কালকে একটু খোঁজ নিয়ে দেখো। কালকে আমার মৃতদেহ উদ্ধার করবে মানুষে, কারণ আজকে আমার বেঁচে থাকার লাস্ট দিন। জ্যাকের কথাগুলো পড়ার পর জিন নিজের হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। ওদিকে হাসপাতালের সামনে আসতেই জ্যাকের খুব শরীর খারাপ করতে শুরু করে। সে মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালের সামনে জমে থাকা বরফের চাদরের উপরে মাথাটা বিশাল জোরে চোট পায়। গলগল করে রক্ত বেরোতে থাকে মাথা থেকে। আর জ্যাক বুঝে যায় এইভাবেই মাথায় চোট লেগে সে মারা গিয়েছিল আসলে। তখন সে ডাক্তার বেদকে বলে, যেভাবেই হোক আমাকে ওই মর্গের ড্রয়ারটাতে একবার ঢোকাও, কারণ আমার মৃতদেহটা বাকিরা খুঁজে পাওয়ার আগে আমি শেষবারের মতো একবার জ্যাকিকে দেখতে চাই। আমি শেষবারের মতো একবার টাইম ট্রাভেল করতে চাই। বেদ আরেকজন ডাক্তারের সাহায্য নিয়ে সেটাই করে এবং সেই মৃতদেহ রাখার ড্রয়ারে ঢোকানোর পর আবার সে 1 জানুয়ারি 1993 সাল থেকে 1 জানুয়ারি 2008 সালে বেইলিস নামের ওই হোটেলটার সামনে এসে পৌঁছায়। কিন্তু এটা যেন এক পাল্টে যাওয়া ভবিষ্যৎ। জিন এখনও বেঁচে আছে, আর জ্যাকি এখন একজন নার্স। কারণ সেদিন অর্থাৎ ওই 1993 সালে যে চিঠিটা জিনকে সে দিয়েছিল সেই চিঠিটাকে জিন সিরিয়াসলি নিয়েছিল। জিন সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছিল এবং এই কারণে সিগারেট থেকে আগুন লাগেনি। আগুন না লাগায় জিন মারাও যায়নি। জিন মারা না যাওয়াতে জিন তার মেয়ে জ্যাকির ভালোভাবে লালন পালন করেছিল এবং এই জন্য জ্যাকি একটা ভালো জীবন পেয়েছে। জ্যাকি একজন নার্স এখন। জ্যাকি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তবে জ্যাকের মাথার ক্ষতটা সে দেখতে পায়, যেটা ভবিষ্যতেও তার মাথার মধ্যে ছিল। সেটা দেখে সে বলে, গাড়িতে উঠে এসো। জ্যাক গাড়িতে ওঠার পর খানিকটা দূর গিয়ে জ্যাকি জিজ্ঞেস করে, তাহলে আমাদের হাতে কতটা সময় আছে? আর পাশে রেডিওতে একটা গান বাজছিল যেখানে বলা হয় আমাদের কাছে এখনো অনেক সময় আছে। তবে কি জ্যাকি সবকিছু মনে আছে? আর জ্যাককে কি আর 1993 সালে ফিরে যেতে হবে না? এটা কিন্তু এই মুভিতে ক্লিয়ার করে বলেনি ডিরেক্টর। মুভিটা এখানে শেষ হয়ে যায়। আমার মনে হয় এখানে দুটো জিনিস হতে পারে। দেখো, এই টাইম মেশিন বা টাইম ট্রাভেলের ব্যাপারটা সম্পূর্ণটাই জ্যাকের কল্পনা, অর্থাৎ জ্যাকির সাথে দেখা হওয়া এবং সমস্ত ঘটনা, এই সমস্ত কিছুই হলো জ্যাকের কল্পনা। কারণ আমরা জানি জ্যাক একটা মানসিক ব্যাধিতে ভুগছিল। হতেই পারে সেই মর্গে তাকে নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল এবং এই কারণে তার ব্রেন হ্যালুসিনেট করতে শুরু করে বা কল্পনা করতে শুরু করে। এবং এই যে টাইম ট্রাভেলের সমস্ত ধরনের জিনিস, এই সমস্ত তার মনের ভেতরে চলছে, এটা একটা। আর দ্বিতীয় আমার যেটা মনে হয়, আর এটার পেছনে একটা লজিকও আছে, হতে পারে জ্যাক যখন জ্যাকির মাকে 1993 সালেও ওই চিঠিটা দিল, সেই চিঠিটা জ্যাকির মা পড়েছিল এবং জ্যাকির মা জ্যাকি বড় হওয়ার পরে সেই চিঠি সম্বন্ধে নিশ্চয়ই জ্যাকিকে বলেও ছিল। জেক নামে একজন ভবিষ্যৎ দেখে এসে আমাকে এই কথাগুলো চিঠিতে লিখে গিয়েছিল এবং আমি সেই মতোই কাজ করি। সুতরাং হতেই পারে যখন 2007 সাল বা 2008 সালে আমরা পৌঁছবো তখন হয়তো সেই লোকটার সাথে তোমার আবার দেখা হতে পারে। এবং এই কারণে 2008 সালে যখন জেক শেষবারের মতো যায় জ্যাকিকে একবার দেখার জন্য, জ্যাকি তাকে দেখে চিনতে পারে। আর সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মুভিটা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস দ্য স্টার রোভার থেকে নেওয়া হয়েছে। জিনিসটা পড়ার পরে আমার একটু সন্দেহ হলো যে এই ঘটনাগুলো সত্যি ঘটনা কি করে হতে পারে। এটা নিয়ে আমি একটু নেটে রিসার্চ করেছিলাম এবং দেখতে পেলাম
এড মরেল নামে একজন ছিলেন যার সাথে নাকি এই ঘটনাটা ঘটেছিল, এবং তার সাথে ঘটে যাওয়া ব্যক্তিগত জীবনের কাহিনীটাকে নিয়ে এই মুভিটাকে তৈরি করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর এই মুভি থেকে সবথেকে বড় শিক্ষণীয় দুটো ব্যাপার: এক, যেখানে সেখানে সিগারেট খেতে নেই, আর দুই, হাতে যতই কম সময় থাকুক মানে ওইসব মুহূর্ত কাটানো প্রয়োজন আর কি। যাই হোক, আমার তো কপালে নেই এসব।